আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, শিগগিরই আন্দোলন আরও বেগবান করা হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব 12 দিন পর লাশ উত্তোলন, ফেসে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা। ফেনীর দাগনভূঞায় দাফনের প্রায় 12 দিন পর আদালতের নির্দেশে আব্দুল গফুর ভূঁইয়া নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। এদিকে আনারকে হত্যার আগে যেভাবে চেয়ারে বেঁধে রাখা হয়, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানিয়ে দিব টেলিকমে কর আরোপে সরকারের আয় আরও কমবে বলছে এমটব। টেলিযোগাযোগ সেবায় অতিরিক্ত কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয় কমবে বলে মনে করছে টেলিকম অপারেটরগুলোর সংগঠন এমটব। এদিকে ডক্টর ইউনুস আসামি, উনি এভাবে কথা বলতে পারেন না, জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সাজাপ্রাপ্ত আসামি, আইনের চোখে উনি 10 জনের মতোই। উনি একজন অপরাধী, তাই এভাবে তিনি কথা বলতে পারেন না যে আদালতে তিনি খাঁচার মধ্যে দাঁড়িয়েছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করে 170টি রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে 170টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বুধবার 12 জুন সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র ইসলামী গোষ্ঠীটি। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত 8 মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা। এবারের হামলাটি ইহুদিবাদী ইসরায়েলের উপর ব্যাপক আকারে আঘাত করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। এবারে বিস্তারিত। শিগগিরই আন্দোলন আরও বেগবান করা হবে মির্জা ফখরুল। শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 12 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের সামনে ভয়ঙ্কর সংকট। একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকট। এই সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছে, এখনও ভিন্ন কায়দা করছে। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে এটাকে ছদ্মবেশী আবরণ দেয়া যায়। সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে। এখন দেশপ্রেমিক প্রখ্যাত অর্থনীতিবিদেরা কথা বলতে শুরু করেছেন। তারা দেখছেন এটা যদি চলতেই থাকে তাহলে দেশের অস্তিত্বই থাকবে না। এ সময় তিনি বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি, তার বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে, কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়নি। আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘদিন করতে হয়েছে। নতুন সূর্যোদয় হবে। আমাদের আন্দোলন চলছে, এটি আরও বেগবান হবে। জনগণ এই সরকারকে চায় না। আমাদের জনগণের এক চাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আজকে বাম ডান সবাই এক হয়েছে, হটকারীরা ধরা পড়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আশরাফ আলী আকন, গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নুরু প্রমুখ। 12 দিন পর লাশ উত্তোলন, ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা। ফেনীর দাগনভূঞা দাফনের প্রায় 12 দিন পর আদালতের নির্দেশে আব্দুল গফুর ভূঁইয়া নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার 12 জুন সকালে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে লাশ
মর্গে পাঠানো হয়েছে। এর আগে দাগনভূঞা আমলি আদালতের বিচারক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের হত্যার মামলাটি রেকর্ড করতে আদেশ দেয়। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন মামুনকে প্রধান আসামি করে আরও 6 জনের নাম উল্লেখ করা হয়। মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আমানুল্লাহপুর এলাকার দহন সাহা, নির্মল সাহা এবং চয়ন শাহ, আয়ুব আলী, সিরাজুল হক, প্রকাশ হক সাপ এবং ইকবাল সহ অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ আবুল হাশিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশক্রমে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্ত এবং ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি তদন্ত করতে থানার ওসি তদন্ত রাসেল মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 29 মে বুধবার হাসপাতাল রোডের 5তলা ভবন দখল করতে নারকীয় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এ সময় ক্যান্সার আক্রান্ত আব্দুল গফুর ভূঁইয়া হামলার শিকার হন বলে স্বজনদের অভিযোগ রয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত 1 জুন ভোরে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আনুমানিক 9:30টার সময় তিনি মারা যান। আনারকে হত্যার আগে যেভাবে চেয়ারে বেঁধে রাখা হয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এমন একটি ছবি সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে এমপি আনারকে হত্যার আগে চেয়ারে বেঁধে নির্যাতন করার সময় ওই ছবিটি তোলা হয়েছিল। তবে ছবিটি সত্যি এমপি আনারের কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি কালবেলা। ভাইরাল ওই ছবিতে দেখা যায় কালো রঙের একটি চেয়ারে বস্ত্রহীনভাবে বসিয়ে কাপড় দিয়ে এমপি আনারের মাথা বেঁধে রাখা হয়েছে এবং সাদা রঙের কাপড় মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধূসর রঙের একটি গামছা দিয়ে চেয়ারের সঙ্গে তার গলা বরাবর বেঁধে রাখা হয়েছে। এছাড়াও তার 2 হাত রশি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গত 26 মে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটেও যান তদন্তকারী কর্মকর্তারা। এ সময় আনার হত্যায় কারাগারে জড়িত ছিল, তার কি ভূমিকা ছিল, হত্যার পর কিভাবে আনারের দেহ টুকরো টুকরো করা হয়, বিভিন্ন স্থানে ফেলা হয়, সবই স্বীকার করে জিহাদ। জিহাদের তথ্যেই জানা যায় ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে আনারের দেহাংশ ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে। গত 22 মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণের মামলা দায়ের করে। মামলায় গ্রেপ্তারের পর গত 24 মে আসামি শিমুল ভূঁইয়া, তানবীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে গত 31 মে দ্বিতীয় দফায় তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তারা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন। এছাড়া মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবু 7 দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই রিমান্ড মঞ্জুর করে প্রসঙ্গত চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত 12 মে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গ বরানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে গত 13 মে ডেকে নিয়ে কলকাতার নিউটনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটটিকে তাকে হত্যা করা হয়। মরদেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্ল্যাশ করে দেওয়া হয়। টেলিকমে কররোপ, সরকারের আয় কমবে। এমটব টেলিযোগাযোগ সেবায় অতিরিক্ত কর আরোপ করার ফলে সরকারের রাজস্ব আয় কমবে বলে মনে করছেন টেলিকম অপারেটরগুলোর গঠন এমটবের নেতৃত্ব এবং টেলিকম খাতের ঊর্ধ্বতন পেশাজীবীরা বলছেন, কর আরোপে ব্যবহারকারীদের মাঝে টেলিকম সেবা গ্রহণের পরিমাণ কমবে, ফলে শেষ পর্যন্ত সরকারি আয় থেকে বঞ্চিত হবেন। বুধবার 12 জুন রাজধানীর বনানীতে এমটব সচিবালয়ে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তারা। এ সময় তারা টেলিকম খাতের উপর থেকে সম্পূরক শুল্ক এবং সাশ্বাস প্রত্যাহারেরও অনুরোধ জানান সরকারের প্রতি। সংবাদ সম্মেলনে টেলিকম অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম বলেন, প্রায় 19 কোটি সচল সিম কার্ড থাকলেও প্রকৃত ব্যবহারকারী প্রায় 11 কোটি। তাদের মাঝে আবার ইন্টারনেট ব্যবহারকারী 8 কোটি। ফলে বিশাল একটি গোষ্ঠী টেলিকম
সেবার বাইরে রয়েছে। তাদের যদি সেবার আওতায় আনা যেত তাহলে তারা ডিজিটাল ব্যাংকিং, ই কমার্সের মতো সেবায় আসত এবং সরকার সেখান থেকে আয় করতে পারত। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10% বাড়লে জিডিপিতে অবদান বাড়ে 1%। শাহেদুল আলম আরও বলেন, সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে, আর আগে থেকে সারচার্জ 1%। টেলিকম সেবার উপর থেকে এই দুই ধরনের কর প্রত্যাহার চাই আমরা। এ সময় এমটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকর বলেন, কর আরোপের কারণে গ্রাহকদের যদি সেবা নেওয়ার পরিমাণ কমে যায় তাহলে কিন্তু সরকারের আয় কমবে। ফলে কর আরোপের যে উদ্দেশ্য সরকারের সেটি কিন্তু বাস্তবায়িত হবে না। টেলিকম খাতের রেভিনিউ কমলে সরকারেরও আয় কমবে। দেশে 19 কোটি সিম থাকলেও মোবাইল ডিভাইস ব্যবহারকারী রয়েছে 50 থেকে 60% মতো। ফলে এখানে বাজার বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। কর বৃদ্ধির ফলে গ্রাহকদের খরচ কিভাবে বাড়বে তার উপর উপস্থাপন তুলে ধরেন বাংলালিংক ডিজিটালের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। তিনি জানান, আগে গ্রাহক 100 টাকা রিচার্জ করলে 75 টাকার সেবা পেতেন। বর্তমানে সেই খরচ বেড়েছে, এখন 100 টাকা রিচার্জে প্রায় 72 টাকার সেবা পাবেন। এর সাথে অন্যান্য কর যুক্ত হলে এর প্রকৃত সংখ্যা নেমে আসবে 59 টাকায়। এ সময় বিশ্বের কয়েকটি দেশে টেলিকম সেবার উপর বিদ্যমান করের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, মালয়েশিয়াতে 6%, থাইল্যান্ডে 7%, নাইজেরিয়ায় 7.5%, সিঙ্গাপুরে 9%, ইন্দোনেশিয়ায় 11%, ফিলিপাইনে 12%, কম্বোডিয়ায় 13%, ভারতে 18%, শ্রীলঙ্কায় 23.5%, নেপালে 26.2%, বাংলাদেশে 33.25% এবং পাকিস্তানে 34.5% কর আরোপিত রয়েছে। কিন্তু বাংলাদেশে এই করের হার বর্তমানে 39.0%।